আপনি আরেকটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে তারা এই যে জৈব সার দিচ্ছে, জৈব সারের উপকারিতা কি? আসলে আমরা জানি যে প্রত্যেকটা মাটিতে, যেটা আদর্শ মাটি ফসল চাষের জন্য, সেই আদর্শ মাটিতে কমপক্ষে 5% জৈব সার থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মাটিতে এই 5% জৈব সার কিন্তু পাওয়া যায় না। খুব কম এলাকায় এটা, কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আছে, কিন্তু অন্য কোনো জায়গায় নেই। এখন এই যে জৈব সারটা প্রদান করা হচ্ছে, এর সাথে রাসায়নিক সারটাও এখানে দেওয়া হচ্ছে। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো যে আইপিএনএস, ইন্টিগ্রেটেড প্লান্ট নিউট্রিশন সিস্টেম, একটা প্রযুক্তি। এইটার ক্ষেত্রে গাছ তার প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান আছে, এই পুষ্টি উপাদানগুলো কিন্তু সে বিভিন্ন সোর্স থেকে নিতে পারে, এবং বিভিন্ন সোর্স থেকে যখন নেবে, এটার অ্যাভেলেবল পরিমাণ, এটার রেশিওটা ঠিক আছে কিনা, এটা কিন্তু যদি রাসায়নিক সার শুধু ব্যবহার করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে যখন দিচ্ছে, এই মাইক্রো নিউট্রিয়েন্ট বা অন্যান্য নিউট্রিয়েন্ট, এগুলো তাৎক্ষণিকভাবে অ্যাভেলেবল হচ্ছে, গাছ কিন্তু দ্রুত নিতে পারতেছে, এবং সেক্ষেত্রে গাছের যে পরিবর্তনগুলো, এগুলো হয়তো তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দীর্ঘ সময় ধরে ওই পুষ্টিগুলো যে সে গাছটা নেবে, সেটা কিন্তু তার থাকছে না। কিন্তু জৈব সার যখন আমরা প্রয়োগ করব, এই জৈব সার থেকে পুষ্টি উপাদানগুলো ধীরে ধীরে রিলিজ হবে। ধীরে ধীরে রিলিজ হওয়ার কারণে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সময় সময় নিতে পারবে। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন জৈব সারটা আমরা ব্যবহার করব মাটিতে, এই যে মাটি দেখছেন এখানে খুবই কিন্তু শক্ত হয়ে গেছে। এই শক্ত যখন মাটিটা হয়ে যাবে, এই শক্ত মাটিতে কিন্তু গাছ শিকড় দিতে খুব, দেখেন আমি ভাঙতে পারছি না, তো এইখানে গাছ শিকড় কিভাবে দেবে? গাছের কিন্তু শিকড় দেওয়াটা খুব কঠিন হবে। যখন জৈব সারটা আমরা প্রয়োগ করব, তখন এই যে মাটির গঠন, এটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। মাটির গঠন পরিবর্তন হয়ে যাবে, এই মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে যখনই আমরা জৈব সার প্রয়োগ করছি, মাটির কোয়ালিটি উন্নত হচ্ছে, এবং মাটিটা নরম হয়ে যাচ্ছে, পুষ্টি উপাদান অ্যাভেলেবল থাকতেছে, যার কারণে গাছ কিন্তু শিকড় দিতে পারবে খুব দ্রুত, এবং দ্রুত শিকড় দেওয়ার ফলে কিন্তু এখানে দেখা যাচ্ছে গাছের বাড়তি ভালো আসবে, সে হেসে খেলে বেড়ে উঠবে, ফুল ফল ধারণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মাটিতে জৈব সার যখন প্রয়োগ করব, এই জৈব সারে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম থাকে। এই মাইক্রো অর্গানিজম গুলো যখন মাটিতে আমার মিক্সড হচ্ছে, তখন তাদের কিন্তু অ্যাক্টিভিটি যেটা আছে, জি স্যার, কার্যকারিতা, এটি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যখন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তখন এই মাইক্রো অর্গানিজম যেগুলো আছে আমাদের মাটিতে, তাদের অ্যাক্টিভিটি যত বাড়বে, আমাদের প্রয়োগকৃত সার এটা অনেকটা রান্না করার মতো তারা কাজটা করবে, যার কারণে এটা কিন্তু গাছের খাবারের উপযোগী হবে। আপনি সার দিলেন, দিয়ে মনে করলেন গাছ খেয়ে নেবে, আসলে কিন্তু তা না। এটা মাটিতে যখন যাবে, বিভিন্ন মাইক্রো অর্গানিজম আছে, তাদের অ্যাক্টিভিটির ফলে এটা কিন্তু অ্যাভেলেবল যে গ্রহণযোগ্য ফর্মে পরিবর্তন হওয়া, সেটা কিন্তু হবে মাইক্রো অর্গানিজমের দ্বারা। তো সুতরাং এই জৈব সার দিলে সাথে সাথে মাইক্রো অর্গানিজম গুলোও কিন্তু এখানে অ্যাভেলেবল হচ্ছে, বাতাসের চলাচলটা বৃদ্ধি পাচ্ছে, পোর স্পেস বেশি হচ্ছে, যার কারণে আসলে সামগ্রিকভাবে বলা যায় যে জৈব সার দেওয়া মাত্র একটা মাটি আদর্শ মাটিতে কিন্তু পরিণত হতে যাচ্ছে, বিভিন্ন পুষ্টি উপাদান অ্যাভেলেবল হচ্ছে, এবং গাছকে হেসে খেলে বৃদ্ধির জন্য এবং পরবর্তীতে ফল ধারণ করার জন্য এটা ব্যাপক একটা ভূমিকা রাখবে। স্যার সুন্দর বলেছেন স্যার, আমরা অনেক কিছু জানলাম এই বিষয় থেকে। স্যার আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটা হচ্ছে যে এই যে জৈব সারগুলো আমরা দিচ্ছি, এর ভিতরে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, এর ভিতরে কখনো কখনো ক্ষতিকর মাইক্রো অর্গানিজমও থাকতে পারে স্যার। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ঝুঁকি মুক্ত করবো স্যার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে ক্ষতিকারক কথা বললেন, যে জৈব সারটা দিচ্ছে, আমি যদি একটু দেখাতে চেষ্টা করি, এই যে জৈব সারটা দেখছেন স্যার, এই জৈব সার যদি কাঁচা অবস্থায় থাকে, তাহলে এখানে বিভিন্ন ধরনের পরবর্তীতে ক্ষতিকারক গ্যাস বা অন্য কিছু তৈরি হতে পারে, এখানে সরাসরি বিভিন্ন পোকামাকড় থাকতে পারে। কিন্তু এইটা যখন যথেষ্ট পরিমাণে পচানো হয়ে গেছে, তখন এখানে কিন্তু ক্ষতিকারক কোনো কিছু থাকবে না। এবং
কাঁচা অবস্থায় যদি এটা আমরা মাটিতে প্রয়োগ করি তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস উৎপাদন হতে পারে, সেটা গাছের জন্য ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের পোকামাকড় আসতে পারে। তো এই জন্যে এইটা যথেষ্ট পরিমাণ পচানো, আমরা বলি যে অয়েল ডিকম্পোজ, যথেষ্ট পরিমাণ। দেখেন এটা কিন্তু গায়ে এতটা লাগছে না, এটা যে গন্ধ, এই গন্ধটা কিন্তু নাই, এটা অয়েল ডিকম্পোজ, যার কারণে কিন্তু এখানে কিন্তু মানে ব্যাড অডর বা গন্ধ স্মেল এটা কিন্তু নেই। তো এই যে গোবর সার বা জৈব সার এটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা এটা কোয়ালিটি দেখে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাছাড়া যদি কাঁচা অবস্থায় আমরা গোবরটা প্রয়োগ করি, কাঁচা অবস্থায় মানে ভালো মতো এখনো পচানো হয়নি, সেই অবস্থায় যদি প্রয়োগ করি তাহলে আমাদের জন্য এটা ক্ষতি হতে পারে। তো এই জন্য আমরা গোবর সার সিলেকশন করার ক্ষেত্রে এটা দেখে নেব এটা যথেষ্ট পরিমাণ পচানো হয়েছে কিনা। আর আরেকটা জিনিস আমরা বলবো যে এই গোবর সার যখন প্রয়োগ করব, আমি যদি একটু দেখাতে চাই, আমার একটু একটা কোদাল দেবেন কেউ একজন। এই যে মাটির উপরে যদি দেই, এটা কিন্তু মাটির উপরে পড়ে থাকতেছে। তো এই যে মাটির উপরে পড়ে থাকতেছে, কোনো কারণে এটা যদি বৃষ্টি হয় এটা কিন্তু চলে যেতে পারে, এটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যে উদ্দেশ্যে দিচ্ছি সেটা কিন্তু আসবে না। তো এই জন্য আমরা যখন মাটিতে দেব, এটা আমাদের নিয়ম হচ্ছে যে চাষ যখন আমরা করব সেই চাষ করা অবস্থায় এটা কিন্তু দেব। এবং আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন জমিতে এই গোবর সার কিন্তু আগে কৃষক দিয়ে যায় এবং 2-4-5 দিন রোদ পায়, এবং রোদ হওয়ার কারণে দেখা যায় এই গোবর সারে যদি ক্ষতিকারক কোনো পোকামাকড় বসবাসও করে, সে কিন্তু এই রোদের কারণে, যেটাকে আমরা বলি সোলারাইজেশন, এই সোলারাইজেশনের কারণে কিন্তু এরা অটোমেটিক এখান থেকে দূরে চলে যায়। এবং দেখবেন যে কৃষক 5-7 দিন আগে কিন্তু এই গোবর জমিতে দিয়ে গেছে, এরপর চাষ দেওয়ার সময় অটোমেটিক মিশে যাবে। কিন্তু আমরা যদি এরকম বেড করে করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে কিন্তু মাটির সাথে মিশাতে হবে, মিশিয়ে দিতে হবে। এবং মাটির সাথে যদি আমরা মিশিয়ে দিই তাহলে দেখা যাবে যে এটা কিন্তু আমাদের মাটির সাথে সুন্দরভাবে মিশে যাচ্ছে, যার কারণে একদম মাটির সংস্পর্শে এসে গেল। এরপরে এখানে যদি সরাসরি পানি পড়ে, সেই পানি কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং মাটির সাথে যেহেতু মিশে গেল, এটা ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে, সরাসরি গাছের শিকড় এর উপরে পড়ার সম্ভাবনা নেই, যার কারণে শিকড়টাও ক্ষতিগ্রস্ত হবে না। এটা ধীরে ধীরে মাইক্রো অর্গানিজমের কার্যকারিতার ফলে পুষ্টিগুলোকে রিলিজ করবে, অর্থাৎ রান্না করে দিবে, গাছ ধীরে ধীরে খাবে এবং হেসে খেলে সে ফল বৃদ্ধিপ্রাপ্ত হবে। পরবর্তীতে ফুল ফল ধারণে এটা ব্যাপক একটা প্রভাব ফেলবে। ধন্যবাদ স্যারকে। আমরা অনেক কিছুই এখান থেকে জানলাম, জৈব সারের যে উপকারিতা এবং কিছু সতর্কতা, এই জিনিসগুলো আশা করি যে আমরা যারা কৃষির সাথে জড়িত আছি, আমার মাটির যে দক্ষতা বা মাটির কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আমরা অবশ্যই জৈব সার আমরা যোগ করব এবং যথাযথ পদ্ধতিতে আমরা এই জৈব সার ব্যবহারের মাধ্যমে আমার যে ফসলের যে কোয়ালিটি, সেই ফসলের কোয়ালিটিটা নিশ্চিত করব। ধন্যবাদ সবাইকে।